নমস্কার, আমি শিবম, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত। আপনারা আগের পর্বে দেখেছেন কল্যাণ চৌবের সাক্ষাৎকার, তবে তার আগে দীপশিতা, সৃজনের মতো তরুণ প্রার্থীদের কথাও তুলে ধরেছি আমরা। আজ কোনো প্রার্থী নয়, যদিও তার ভূমিকা এই আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো অংশে কম নয়। সৌরভ পালধি, নতুন করে পরিচয় দেওয়া দরকার নেই। দাদা, তোমার তো অনেকগুলো পরিচয়, নাট্যকার, অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার, অনেক কিছু। এটা একটা নতুন কনসেপ্ট, হাল্লাগাড়ি। কোন পরিচয়টাকে সবচেয়ে বেশি এনজয় করো তুমি? আমি ব্যক্তিগতভাবে সবসময় একজন নাট্যকর্মী হিসেবে থাকতে পছন্দ করি এবং সেই পরিচয়টাই পছন্দ করি, এবং বামপন্থী নাট্যকর্মী হিসেবে পরিচয় দিতেই পছন্দ করি। এই হাল্লাগাড়ি নতুন কনসেপ্ট নয়, মানে আমরা নতুনভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। পথে নানান কাজ চিরকাল হয়েছে। সাফদার হাশমির হাল্লা বল থেকে আমরা হাল্লা শব্দটা নিয়ে হাল্লা গাড়ি তৈরি করেছি, এবং সেটা একদম ইয়াং জেনারেশনকে খানিকটা ছোঁয়ার জন্য, তাদের মনোপুত হওয়ার জন্য সেই রকমভাবে খানিকটা ভাবনা করেছি, এবং একেবারে ডিরেক্টলি সংযুক্ত মোর্চার জয়ের জন্য এই কাজটা করেছি এবং সংযুক্ত মোর্চার প্রচারের জন্য এই কাজটা করেছি। তুমি যদি বামমনস্ক শিল্পী বলো, সে অতীতে অনেক নিদর্শন আছে, কিন্তু বর্তমান সময়ে শিল্পীরা তো ডিরেক্টলি তিন ভাগ হয়ে গেছে। কেউ বিজেপি, কেউ টিএমসি, আর তোমরা সংযুক্ত মোর্চা। আমাদের ইন্টারভিউতে রুদ্রনীল বলেছেন যে একদম ইন্ডাস্ট্রিটা বিভেদ হয়ে গেছে। তো কোথাও কি রাজনীতিটা তোমাদের এই শিল্পকর্মকে বাধা, অন্তরায়, বন্ধুত্ব একটা সৃষ্টি করছে, কোথাও মনে হচ্ছে না তোমার? সেটা কখনোই উচিত না। মানে অ্যাবসলিউটলি সবাই সবার রাজনৈতিক মত রাখবে, রাজনৈতিক মত প্রকাশ করবে, এটাই গণতন্ত্র। কিন্তু যে হারে একটা রাজনীতি থেকে আরেকটা রাজনীতিতে রাতারাতি পাল্টি মারা যায়, এটা বোধহয় কোনো গণতন্ত্রের আওতায় পড়ে না। এবং সেটা যারা করে থাকে, আমার তাদের প্রতি ঘেন্না ছাড়া আর কিছুই নেই। কারণ আমার মনে হয় রাজনীতি বিষয়টা মতাদর্শে একটা আটকে থাকে, তো এটা পাল্টানো বোধহয় যায় না। মানে ছোটবেলা থেকে বাম পরিবারে বড় হওয়া, তারপরে সেই নিয়ে পড়াশোনা করা। এবার এমন নয় যে আমি বাম পরিবারে বড় হয়েছি বলেই বাম মনস্ক হয়েছি, তা নয়। ধীরে ধীরে বাম ফ্রন্ট নিয়ে পড়াশোনা করা, বামপন্থীদের বই পড়া, নানান কিছু পড়া, মার্কস পড়া, সব পড়তে পড়তে নিজের একটা চেতনা তৈরি হয় এবং একটা মতাদর্শ তৈরি হয়। এবং আজকে আমি চেঁচিয়ে বামপন্থী, লুকিয়ে নয়। এবং সবার যে কোনো রাজনীতি করার অধিকার আছে, কিন্তু স্টিক করলে পছন্দ করব বেশি। একটাই করুক, তাতে সমস্যা নেই। মানে কাল আমার 7% থেকে 2% হয়ে গেলেও আমি সিপিএম থাকবো, 0% হয়ে গেলেও আমি সিপিএম থাকবো, আবার 100% হলেও আমি সিপিএম থাকবো। মানে এটা আমার কোনো সরকার গড়া বা সরকার না গড়া দিয়ে আমার রাজনীতির পরিবর্তন ঘটবে না, এটা ঘটা উচিতও না। না, তুমি গণতন্ত্রের কথা বললে। কিছুদিন আগে তোমার একটা যদি সিদ্ধান্ত আমি বলি, তোমার নাটক থেকে বিজেপি করেন বলে, কৌশিক কর বলে একজনকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ডিরেক্ট অভিযোগ। এটা এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? এটা কি গণতন্ত্রের কথা? তুমি এই গণতন্ত্রের কথা বলতে চাইছো? অ্যাবসলিউটলি আমি এই গণতন্ত্রের কথাই বলতে চাইছি। তার কারণ হচ্ছে, এটা বুঝতে হবে, এটা টিভি সিরিয়াল বা সিনেমা নয়। থিয়েটারটা দেখতে যায় যারা যারা অভিযোগ করেছে, তার 98% নাটকটা দেখেনি, প্রথমত। দ্বিতীয়ত, একটা নাটক মানে 2 ঘন্টার নাটক শুধু নয়, তার পেছনে একটা 2 বছরের প্রসেস থাকে। উৎপল দত্তের ঘুম নেই নাটকটা তৈরি হয়েছে, এবং সেখানে কৌশিককর যে চরিত্রে অভিনয় করে, সেই চরিত্র নয়, মানুষ কৌশিককর, মানুষ সৌরভ পালধি এক জায়গায় এসেছিল সেই আলোচনা নিয়ে যে আমরা এই বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করব, বিজেপির নোংরামির বিরুদ্ধে কাজ করব, এবং সেই কাজটা করার জন্য আমরা ঘুম নেই তৈরি করব। আমরা সাম্প্রদায়িক হানাহানির কথার বিরুদ্ধে কথা বলবো বলে আমরা ঘুম নেই তৈরি করব। সেটা মানুষ কৌশিককর বলেছিল, মানুষ সৌরভ পালধি বলেছিল, এবং সেই নাটকটি তারপরে সৃষ্টি হয়। আমি যে 2 ঘন্টার নাটক দেখে বললো যে এটা নাটক থেকে বাদ দিয়ে দিল, দেখো, নাটক থেকে আমি বা কৌশিককর কেউ লক্ষ টাকা উপার্জন করি না। নাটক আউট অফ প্যাশন আমরা করি, অনেক বাড়ির পয়সা দিয়ে করি। সেই জায়গায় দাঁড়িয়ে থিয়েটার এমন একটা জায়গা যেখানে একটা আদ্যপান্ত পলিটিক্যাল প্লে করতে গেলে একদম সেই পলিটিক্যাল ওরিয়েন্টেশনের মানুষই হওয়া প্রয়োজন, না হলে সেই পলিটিক্যাল নাটক কখনো করা সম্ভব হয় না। মানে এখানে ব্যক্তির যে স্বাতন্ত্রতা, সেইটাকে গুরুত্ব দিচ্ছে, একটা অভিনয়ের সত্তাটাকে এখানে প্রধান বিষয় হচ্ছে। না 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 না, অভিনয় সত্তাটা এগুলো কাজ করে জানো তো টেলিভিশন সিরিয়াল বা সিনেমার
সিনেমার ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রে অনেক বেশি, পলিটিক্যাল থিয়েটারের ক্ষেত্রে আমি যদি মা বাবা দাদু দিদার গল্প বলতাম আলাদা বিষয়, আদ্যপান্ত পলিটিক্যাল থিয়েটারের ক্ষেত্রে অনেক বেশি ইডিওলজি প্রাধান্য পায়, অনেক বেশি মতাদর্শ প্রাধান্য পায়। মতাদর্শে এক হয়েছিলাম বলেই আমরা ঘুম নেই বানিয়েছিলাম। খুব স্বাভাবিকভাবে আমি একজন রাইটিস্ট মানুষ হলে, আমি যদি ব্যক্তিগতভাবে একজন বিজেপি সাপোর্টার হতাম বা একটা রাইট ওরিয়েন্টেড মানুষ হতাম, আমি কোনোদিন ঘুম নেই বানাতাম না, আমি হয়তো অন্য নাটক বানাতাম। তার মানে ভাবতে হবে যে আমি লেফটিস্ট বলেই কিন্তু ঘুম নেই বানিয়েছি, তাহলে সেখানে কখনো হতে পারে না ওই 2 ঘন্টার চরিত্রে অভিনয় করার জন্য একটা রাইটিস্ট মনোভাবাপন্ন মানুষ অভিনয় করবে। তোমার একটা কমেন্ট দেখছিলাম যে শতরূপ ঘোষকে নিয়ে, যে তুমি বলেছিলে বামেরা, যেটা যে অভিযোগটা ছিল যে বামেরা তরুণ প্রজন্মকে ইন্ট্রোডিউস করে না, বাট তুমি কোথাও একটা লাইভে বলছিলে যে, এবং তোমাদের হাল্লাগাড়িরও তুমি বিভিন্ন জায়গায় বলেছো যে শতরূপ ঘোষ তো 3টে ইলেকশন আগে ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বৃহৎ বৃহৎ প্রেক্ষাপটে যদি দেখো, একটা সংখ্যালঘু একটা বিষয়কে দিয়ে তো সংখ্যাগরিষ্ঠতা জাজ করা যায় না। তো তোমার এটা মনে হলো না এই নতুন প্রার্থীদের ইন্ট্রোডিউস করাটা একটু দেরি হয়ে গেছে, বা এই বিষয়টা যে এসেছে এটা কতটা ভালো সমাজের পক্ষে তুমি দেখতে পাচ্ছ, বামপন্থার পক্ষে কতটা ভালো? দেখো, দেরি শব্দটা ইজ পার্সপেক্টিভ। কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তুমি দেরি বলছো? দেখো, এরকমভাবে যুব যুবতী এরকম প্রচুর প্রার্থী আমাদের দেওয়া হয়েছে। এইবার মিডিয়ার হঠাৎ করে চোখ খুলেছে, এইবার শতরূপ ঘোষকে যুবক দেখছে, 2011 তাকে যুবক দেখেনি। আমি জানি না, এগুলো না মিডিয়ার খুব ষড়যন্ত্র। এগুলো আলটিমেটলি একটা পয়সা থাকলে মিডিয়া হ্যান্ডেল করা যায়, সেইভাবেই মিডিয়া হ্যান্ডেলড হয়। হ্যাঁ, আমি খুব গর্বিত এরকম একটা প্রার্থী লিস্ট দেখে, কারণ অনেক বেশি আমার ছোটরা, আমার থেকে অনেক কম বয়সী, দীপশিতা, সৃজন, প্রতিকূল, আমরা খুব ভালো বন্ধু, আমরা প্রত্যেকে খুব ভালো বন্ধু, কিন্তু ওরা আমার থেকে খানিকটা করে সবাই বয়সে ছোট। শতরূপ আমার থেকে খানিকটা বড়, কিন্তু আমরা সবাই খুব কন্টেম্পোরারি। মানে আমি খুব খুশি যে আগামী দিনে আমার প্রজন্মের কথা বলতে যাবে বিধানসভায় আমার বন্ধুবান্ধবরা। আমার বন্ধুবান্ধব শব্দটা মানে রং ইন্টারপ্রেট করার কোনো মানে নেই। আমার বন্ধুবান্ধব মানে আমার বয়সীদের বন্ধুবান্ধবরা তাদের দাবিগুলো বলবে, তারই একই বয়সী একটি ছেলে বা মেয়ে, মানে একটা 28 বছরের মেয়ের জীবনের যা দাবি, সে বাড়িতে বসে দেখবে আমার আরেক বন্ধু দীপশিতা, সে গিয়ে বিধানসভায় আমার প্রবলেমের কথাগুলো তুলে ধরছে। এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং লেফটিস্ট কথা তুলে ধরছে, প্রোগ্রেসিভ কথা তুলে ধরছে। জয় শ্রীরাম বলে কোনো ধর্মের বাণী নয়, একেবারে প্রোগ্রেসিভ কথা তুলে ধরছে, যেখানে সবার সমান অধিকার আছে, যেখানে পুরুষ নারী নির্বিশেষে অল বাইনারি, মানে সব সময় তাদের নন বাইনারি ফ্রেন্ডসদের সবার অধিকার আছে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে এর থেকে গর্বের কিছু হয় না। মিডিয়ার চোখ ভুল, আলাদা করে এবার একটা যুবক যুবতী, যুব সমাজ এরকম বহুবার দাঁড়ায়, প্রতি বছর দাঁড়ায়। হয়তো এত বেশি চেনা মুখের প্রার্থী দাঁড়ায় না, তাই মিডিয়ার একটু ঝটকা লেগেছে। সবাইকে চিনি, তারা দাঁড়িয়ে গেল, তাই হয়তো আলাদা করে বলছে। মিডিয়া গুরুত্ব সরতে দিল না বলে কি নতুন করে একটা প্যারালাল মিডিয়া সিস্টেমই ক্রিয়েট করলো সিপিএম? মানে তুমি যদি সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটি দেখো, হাল্লাগাড়ি অবশ্যই একটা ভালো কনসেপ্ট, থিম সং বিভিন্ন, মানে বলা যায় মাঠের বাইরে প্রচারে কিন্তু তোমরা 3-4 গোল দিয়ে দিয়েছো অলরেডি। দেখো, সেটা হয়তো দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে। চিরকাল যে কোনো ক্রিয়েটিভ প্রচারের ক্ষেত্রে লেফটিস্টরাই কাজ করে গেছে, এটা ইতিহাস সাক্ষী। কখনো আমি বিশাল রাইট উইং থেকে কোনো ক্রিয়েটিভ প্রচার বা ক্রিয়েটিভ আউটপুট কোনোদিনই দেখিনি। এটা লেফটিস্টদের কাজ, এটা আমাদের আগামী দিনেও কাজ। আমার পার্সেন্টেজ বাড়ুক কমুক, আসন বাড়ুক কমুক, আমরা আরও চেঁচিয়ে সিপিআইএম করবো, আরও চেঁচিয়ে বামফ্রন্ট করব, এবং আরও চেঁচিয়ে আরও ক্রিয়েটিভ প্রচার করব। এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। এই হাল্লাগাড়ি কনসেপ্টটা কখন মাথায় এলো, এবং এতজনকে একই ছাতার তলায় নিয়ে আসা, কিভাবে এই অসাধ্য সাধনটা সম্ভব হলো? মানে এখন রাত 10টা বাজে, তোমরা পাড়ায় পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছ, এটা তো ভিতরের একটা তাগিদেরও দরকার হয়। ওই যে তোমার প্রথম প্রশ্নটার মতন ইডিওলজি, এখনই যদি এখানে একটা, তুমি তো এটা দেখবে একটু পরে, এটা তো অভিনয়, এখানে যদি একটা রাইট উইংয়ের ছেলে থাকতো, সে কি করতে পারতো না। থিয়েটার জিনিসটাই তাই, এখানে ইডিওলজিটা অনেক বেশি প্রাধান্য পায় একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের থেকে। এবং আমি আর সৈকত এটা ভেবেছিলাম যখন, যে একেবারে সরাসরি মানুষের সঙ্গে গিয়ে কথা বলবো, গান গাইবো, চিৎকার করব, খানিকটা কথা আদান প্রদান করব, এটা আমাদের কাজ। আমাদের প্রচুর ফেসবুক ভিডিও হাল্লাগাড়ির লোকজন দেখেছে। এটা 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 আমি আর সৈকত ভেবেছিলাম একেবারে যে ইয়াং জেনারেশনের জন্য বানাবো, তবে বানানোর পর দেখছি যে কোনো জেনারেশন খুব পছন্দ করছে। সুজন চক্রবর্তী অ্যাপ্রিসিয়েট করছে তোমাদের ব্রাহ্মণস্ক নেতা। আর এই লেখা, এই পুরো বিষয়টা কি তোমার পুরো পরিকল্পনা? কতদিনের এটা প্রসেস এটা? না, আমার একার একদমই নয়, আমার আর সৈকত দুজনের পরিকল্পনা। মূলত ডিজাইনটা ওর অনেকটা করা, সব মানে খুব বেশি দিনের নয়। আমরা
খানিক দিন প্রসেসে ঢুকেই আমরা রাস্তায় নেমে পড়েছি, কাজ করতে করতে ব্যাপারটা প্রসেসিং হয়েছে। এবং এই যে নতুন পুরনো গানগুলোকে নতুনভাবে প্রেজেন্ট করা, যে টুম্পা হোক বা উড়ি উড়ি বাবা হোক, ও কি লাগছে হোক, এটা কতটা সুফল পাওয়া যাচ্ছে? এবং এটা নিয়ে এটা বলা যায় প্রত্যেকটা কাজের নেগেটিভ একটা ব্যাপার থাকে। কিছু বাম মনস্ক ব্যক্তিরাই যারা একটু বয়স ঊর্ধ্ব, তারাও তো বিভিন্নভাবে সমালোচনা করছে, সেগুলো কানে এসছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। দেখো, যে কোনো জিনিসের সমালোচনা, পর্যালোচনা সব রকম থাকবে, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং সেটা যে কানেক্ট হয়েছে এর প্রমাণ তুমি আমাকে এই প্রশ্নগুলো করছো, এইটার ব্যাপারে জানতে পেরেছো তাই প্রশ্নগুলো করছো। খুব স্বাভাবিকভাবে যারা রাগ করছেন, আমার তাদের প্রতি কোনো রাগ নেই, তাদের প্রতি আমার সম্মান আছে। হয়তো আমার বাবাও সবটা পছন্দ করেছেন যে তা নয়, তারা একটা ঘরানা থেকে বামপন্থী রাজনীতিটা করেছে। সে হয়তো একটা এই টুম্পার থেকে ও আলোর পথযাত্রী শুনতে বেশি ভালোবাসে। আমি যে ও আলোর পথযাত্রী ভালোবাসি না তা নয়, ছোটোবেলা থেকে ওই গান শুনে, ওই গান পড়ে গিয়ে বড় হয়েছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রেখে দিন, ও সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনেক বেশি ভালো লাগার জায়গা হচ্ছে ও আলোর পথযাত্রী। মানে আমায় যদি তুমি বলো, আমি এই জেনারেশনের ছেলে হয়ে বলছি, ঢেউ উঠছে কারাট উঠছে আমার অনেক বেশি, আমার অ্যাড্রিনালিন রাশ যোগায় রাদার দেন টুম্পা বা ও কি লাগছে। কিন্তু এই সময়ের সঙ্গে সঙ্গে চলতে চলতে এই সময়ের কথা বলতে হবে, এই সময়ের যা পছন্দ। এই যে ও কি লাগছে প্যারোডিটা যখন আমরা লেখালেখি করলাম, বানানো হলো, ও কি লাগছে আমি না এর আগে শুনিনি। আমাকে আমার দলের বাকি ভাই বোনেরা শোনালো যে এটা দাদা ফেসবুকে হেভি হিট। আমি প্রথমবার শুনলাম, এই বাবা খুব খারাপ আর কি। শুনে দেখলাম না, খারাপ বলে রিজেক্ট করে দেওয়াটা আমার ভুল, কারণ এটা পছন্দ করছে মানুষ, তাহলে বানানো হোক। তাতে আমার কোনো শিল্পে কোনো দিন কোনো অব্লিগেশন নেই, আমার সবটা ভালো লাগে। আমি ও আলোর পথযাত্রীও ভালোবাসছি, টুম্পাও ভালোবাসছি। আমি একেবারে মানুষ এই সময়ে দাঁড়িয়ে যেটা ভাবতে চায় সেই কথা বলতে পছন্দ করি। দাদা, তোমার কথা শুনে একটা অপ্রিয় একটা প্রশ্ন করি। ফেসবুকে হিট, বামেরা ফেসবুকে হিট, অথচ ভোট বাক্সে কোথায় যায় ভোট? এই প্রশ্ন তুমি নিজে কোনোদিন করেছো একদম সত্যিকারের? হ্যাঁ, বহুবার করেছি। কালকে সকালে একটা ফেয়ার ইলেকশন হোক না, তারপরে পার্সেন্টেজ আসুক, তারপরে কথা বলবো। নন্দীগ্রামে শুভেন্দু কি ফেয়ার ইলেকশন করেছে নাকি? ভোট লুট করেছে তাই হয়তো জিতবে, কিন্তু নাও জিততে পারে। গ্রামের কথা আবার অন্য হচ্ছে, মীনাক্ষীর জন্য লড়াই তীব্র হচ্ছে। কাল সকালে একটা ফেয়ার ইলেকশন হোক না। কোন মানুষ বিজেপি আর টিএমসিকে চায়? আমি তো এক্ষুনি তুমি রাস্তায় বেরিয়ে র্যান্ডাম প্রশ্ন করো, বিজেপি টিএমসিকে কটা মানুষ চায় না? অ্যাবসলিউটলি চায় না। ফেয়ার ইলেকশন হচ্ছে, বিজেপি টিএমসি নয়, মানে দুই টিএমসিকে আর কি, অ্যাবসলিউটলি চায় না। একটা ফেয়ার ইলেকশনের অপেক্ষা, তারপরে ফেসবুকে হিট না মাঠে হিট আলোচনা করবো। মানে পুরোটাই বলছে যে ফেসবুকে এত সমর্থন, তোমাদের তো ফেসবুকে সমর্থন আছে, এটা তো বাস্তব, তুমিও ডিজিটাল দুনিয়াটা ফলো করো, কিন্তু এই পুরোটাই বলছো বিজেপির ভোট লুট বা টিএমসির ভোট লুট। আমি তো বলছি কালকে সকালে একটা ফেয়ার ইলেকশন হোক, 2রা মে লাগবে না, কালই সকালে সংযুক্ত মোর্চার সরকার ফর্ম হবে। এবং আমার ধারণা মানুষ বুঝতে পারছে, মানুষ এবার অনেক বেশি বুথে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, অনেক ভালো রেজাল্ট হবে যদি মানুষ একটু সাহস করে। মানুষ এখনও 5টা দফার ভোট বাকি, আমি জানি না এটা কবে রিলিজ হবে, এখনও অনেকগুলো দফার ভোট বাকি। আমার ধারণা 2রা মে সংযুক্ত মোর্চার সরকার ঘটবে। স্বাস্থ্যের বাজেট ধরা, যদি 5% লোক ওই টাকার ফুল ক্লেম করে, তাহলেই তো আমাদের বাজেটে অত টাকাই নেই, তাহলে দেবেটা কোত্থেকে? এগুলো বেসিক্যালি মিথ্যে ভাঁওতা, এগুলো ভোটের আগে কয়েকটা ম্যাজিক দেখানো। আর বাকি যে টাকাগুলো দেওয়া হচ্ছে, রূপশ্রী যুবশ্রী কী সব দেওয়া হয়, এগুলো তো ভাতা। আপনি কেন ভাতা নেব? আমার অধিকারের টাকা আমি নেব। আমি আজকে চাকরি দিতে পারি না বলে ভাতা দিই, এটা লজ্জার। এটা আলাদা করে কোনো সম্মানের নয়। এই প্রকল্প সম্মানের হতো যদি চাকরির পরে অ্যাডিশনাল প্রকল্প হতো। এটা চাকরির হাত থেকে বাঁচার জন্য প্রকল্প, যাতে তুমি চাকরি না চাও, যাতে তুমি তোমার অধিকারের দাবি না করো। অধিকারের দাবি দিয়ে দাও মানুষকে, কোনো প্রকল্প লাগবে না। এসএসসি টেট করাও নিয়ম করে, আগে যেভাবে বছরকে বছর এসএসসি টেট হতো, বছরে 2বারও হয়েছে 2টি বছর, সেইটা করাও। 2014 থেকে মানুষের নোটিফিকেশন আটকে পড়ে আছে, কেউ কোনো শিক্ষক নিয়োগ হয় না, চ্যাংড়ামো হচ্ছে, বাচ্চা ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, প্রকল্প দেখাচ্ছে। এগুলো নোংরামো ভাওতা ছাড়া আর কিচ্ছু নয়। তুমি প্রথমেই বললে তুমি নিজেকে নাট্যকার বলতে বেশি ভালোবাসো, মানে তুমি একটা শিল্পী, আদ্যপ্রান্ত তুমি একটা শিল্পী। এই শিল্পী হিসাবে চারিদিকে যে ভাষা ব্যবহার হচ্ছে, মানে ভাষা সন্ত্রাস চলছে, এটা কতটা সমাজের পক্ষে ভালো হচ্ছে? মানে এটা তো একটা যুব সম্প্রদায়ের উপর কতটা এফেক্ট ফেলছে বলে তোমার মনে হচ্ছে? আমি বুঝলাম না প্রশ্নটা। ভাষা বলতে চারিদিকে যে সকল ভাষা ব্যবহার করা হচ্ছে, যেমন মুখ্যমন্ত্রী যে ভাষা ব্যবহার করছেন, যে টোনে খেলা হবে বলা হচ্ছে, চারিদিকে জয় শ্রীরাম স্লোগান হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে তুমি কীভাবে দেখো? দেখো, এইটা তো এখন আমরা ছোটবেলা থেকে এরকম রাজনীতি পড়ে বড় হইনি, দেখছি।
দেখো, আমি অনেক বেশি বামপন্থী হয়েছি 2011 থেকে, যখন দেখেছি আমাদের কমরেডরা মার খাচ্ছে, বাড়ি ছাড়া বহু মানুষ। আমি জিতে যাওয়ার সময়ের বামপন্থী কর্মী নই, আমি হেরে যাওয়া থেকে বামপন্থী কর্মী। তাই অনেক বেশি তীব্র বামপন্থী কর্মী, পড়াশোনা করে বামপন্থী কর্মী হয়েছি। হঠাৎ তৃণমূল বিজেপির মতন হঠাৎ করে আমি তৃণমূলের ঝান্ডা নিয়ে বাইক নিয়ে বাওয়াল করতে বেরোইনি। আমি বামপন্থী রাজনীতিটা করি আদর্শ থেকে। এই খেলা হবে বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম একটা রাজনৈতিক স্লোগান, এটা একটা ধার্মিক স্লোগান, যেখানে আমার জন্মসূত্রে আমি হিন্দু, আমি মানি না, কিন্তু জন্মসূত্রে আমি হিন্দু, পরিবারগতভাবে জেনেছি আমি হিন্দু। মানে জয় শ্রীরাম মানে আমার বন্ধু যে জন্মসূত্রে মুসলমান তার জন্য স্লোগানটা নয়। আর আমরা ইনকিলাব জিন্দাবাদ বলছি, এটার জন্য তো কোনো জাত ধর্ম নির্বিশেষে একটি স্লোগান। আমরা ভাতের দাবি করছি, আমরা জাতের দাবি করছি না। তাহলে এটা তো নোংরা রাজনীতির দিকে ঠেলে নিয়ে গেছে তৃণমূল আর বিজেপি দুজনে। দেখুন, বিজেপি সরাসরি এই রাজ্যে ঢুকতে পারতো না, তাই আগে তৃণমূলকে জায়গা করে দিয়েছে, তারপর নিজেরা ঢুকেছে। এটা খুব ওয়েল প্ল্যান্ড গেম। মানে এটা একটা আরএসএসের ধরন, এটা ওদের রেজিমেন্টেশনের ধরন। এটা তৃণমূল নয়, এটা বিজেপির একটা ঢোকার সুন্দর টোল ট্যাক্সের মতন, মানে ওটার মাধ্যমে আসতে হবে। আমরা ছোটোবেলা থেকে কোনো বিজেপির পতাকা দেখেছি? আমরা জানতাম ওটা দিল্লির পার্টি বা বড় বাজারে কিছু নন বেঙ্গলিরা বিজেপি করে। শ্রমিক ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, রাহুল সিনহা ছাড়া কাউকে চিনতাম না। কিন্তু এখন তাদের জন্য খারাপ লাগে, তাদের মাথার ওপর বসে আছে শোভন, মুকুল, শুভেন্দু, এরা। যাই হোক, এটাকে আমি রাজনীতি হিসেবে ধরি না, এটাকে খুব চটুল কিছু খেলা হবেই ধরি। আমরা খেলার দাবি করছি না। খেলা খেলোয়াড়রা খেলে, ফুটবলাররা খেলে, ক্রিকেটাররা খেলে। রাজনীতিবিদরা চাকরি দেবে, কর্মসংস্থান করবে, ভাত দেবে, জাতপাতের বিভেদ বন্ধ করবে, হিন্দু মুসলিম যেভাবে 34 বছর একসঙ্গে থাকতো সেইভাবে থাকার আবার বন্দোবস্ত করবে। তোমার কথা অনুযায়ী মানে তৃণমূলই বিজেপির এই রাজ্যে ঢোকার পথটা প্রশস্ত করেছে। কিন্তু যদি স্ট্যাটিস্টিক্যালি দেখো, যেটা বিরোধীরাও প্রতিবার বলে, মানে টিএমসি তো পার্টিকুলারলি বলে যে বামের ভোট রামে পড়েছে, মানে 27 থেকে 7 হয়েছে, 20% বিজেপিতে গেছে। সেইটা কিভাবে জাস্টিফাই করবে? আমার কোনো সমস্যা নেই যেটা বললে, অ্যাবসলিউটলি ভুলও বলছে না তারা। দেখো, ভোট বোধহয় ব্যাংকিং, এই যে 7% বলা হয় না বামেদের, এটাই আমাদের গর্ব যে আমাদের 7% আছে। তৃণমূল বিজেপির কিন্তু 7%ও নেই। তার কারণ হচ্ছে এই 7%টাই ভোটার, বাকিগুলো চিরকাল ফ্লোটার। এবার তুমি যদি 76 থেকে 77 দেখো, তাহলে তো বলবে কংগ্রেসের সব ভোট এসে বামেতে পড়েছে। এটাই নিয়ম। তৃণমূল বিজেপি আজ গর্ব করে বা দম নিয়ে বলতে পারবে না যে ওদের 7% ভোট ফিক্স আছে, কারণ যখন তৃণমূল সরকার করেছিল তখনও তো বামেদের যারা ভোট দিয়েছে তাদেরই অনেক অংশ তৃণমূলকে ভোট দিয়েছে। আবার যদি কালকে আমাদের সরকার হয়, সংযুক্ত মোর্চার সরকার হয়, এই তৃণমূলকে যারা ভোট দিয়েছে তারাই তো আবার আমাদের ভোট দেবে, তাদের উপর তো বিরোধ নেই। এই 7%টা যে ফিক্স, পৃথিবী ওলট পালট হয়ে গেলেও আমরা 7% ভোট পাবো বা 6% পাই, একটা যে ফিক্সড ভোট যেটা আছে সেটা শুধুমাত্র বামেদেরই আছে। বাকিটা ফ্লোটার, সেটা এদিক ওদিক যাতায়াতই করবে। দেখো, একটা সাধারণ মানুষের, একটা রিক্সা চালকের যে রোজের খায় না, তার কার্ল মার্কস পড়া নেই। হ্যাঁ, সে শ্যামাপ্রসাদকে জানে না যে আরএসএস করবে, কিছুই জানে না। সে জানে আমাকে ওই মুহূর্তে কে পেটে খাবার তুলে দিচ্ছে। তাই তার 77-এ মনে হয়েছিল বামফ্রন্ট প্রয়োজনীয়, তার 2011-এ মনে হয়েছে তৃণমূল প্রয়োজনীয়, কিন্তু এখন সে আবার বুঝতে পারছে সংযুক্ত মোর্চার প্রয়োজনীয়তা আছে। কিন্তু আবারও বলছি, বামপন্থীরাই একমাত্র যারা গর্ব করে বলতে পারে, বুক ঠুকে বলতে পারে যে তাদের 7% ভোট হলেও ফিক্স 7% ভোট আছে, তাদের মতন ফ্লোটারদের ভরা নেই। কারণ বিজেপি তৃণমূল যাই ভোটের ব্যাংক করুক না কেন, সবই ফ্লোটারদের নিয়ে করবে, ডেডিকেটেড ভোটারদের নিয়ে কখনো করতে পারবে না। তুমি কার্ল মার্কসের কথা বলছো, নীতির কথা বলছো, তাহলে তোমাদের যদি এই নীতিটা বলি, কংগ্রেসের সঙ্গে জোটটা বামপন্থার পুরোপুরি নীতি বিরুদ্ধ। যে কেরলে তোমরা কংগ্রেসের সঙ্গে লড়াই করছো, সে কংগ্রেস বাংলায় জোট করছো, এই তোমাদের বারবার প্রচারে এবার বলতে হচ্ছে তোমরা ধর্ম নিরপেক্ষ। কোথাও গিয়ে এটা এস্টাবলিশমেন্ট করার দরকার পড়ছে, যেটা এতদিন দরকার পড়েনি, বিকজ তোমাদের সঙ্গে একটা আইএসএফ এর মতো দল যুক্ত হয়েছে। আইএসএফ তো বিশাল ধর্মনিরপেক্ষ দল। এবং হ্যাঁ, তুমি প্রেসিডেন্টের কথা বলতে পারো, অনেক কথা বলতে পারো, মানে কোথাও গিয়ে তো একটা তকমা, তোমাকে একটা আলাদা ইন্টারভিউ নিতে হবে আর কি। দেখো, কংগ্রেসের সঙ্গে জোটটা ইডিওলজিক্যাল জোট কখনো নয়। খুব স্বাভাবিকভাবে আমি কি কোনোদিন কংগ্রেস করতে পারবো? কোনোদিন পারবো না। আমি যা পড়ে বড় হয়েছি, যা
যেটা জেনে বড় হয়েছি কোনোদিন করতে পারবো না। কংগ্রেসের সঙ্গে জোটটা বুঝতে হবে, এটা ইলেকটোরাল জোট, এটা ভোটের ইকুয়েশনের জোট, এটা নম্বরের জোট, যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র বিজেপি আর তৃণমূলের বিরোধিতা যারা করছে তারা আমরা একসঙ্গে জোট করেছি। আর ধর্মনিরপেক্ষ তো বটেই। তোমরা আব্বাস সিদ্দিকীকে দেখে তোমরা এটাকে একটা ওই ধর্মের দাগ দিয়ে দেওয়ার মিডিয়া চেষ্টা করছো, এটা তো ভুল কথা। আজকে মাথায় টুপিটা দেখা যায় বলে ধর্মের কথা বলছো, কারোর জামা খুলে পইতে আছে কিনা তো চেক করছো না। এটা সফট হিন্দুত্বতে আঘাত লেগেছে। একটা মুসলিম বাড়ির ছেলে এসে এরকম সবার চোখের দিকে আঙুল দেখিয়ে কথা বলছে, এটা হিন্দুত্বতে গায়ে লেগে গেছে। যে যতই বলুক আমরা হিন্দু মুসলিম একভাবে দেখি, একটা মনের মধ্যে সবার না সফট হিন্দুত্ব বাস করে, সেইখানে খোঁচাটা লেগেছে বলে আইএসএফকে মনে হচ্ছে একটা ধর্মের দিকে ঘেঁষে থাকা দল। অ্যাবসলিউটলি না। যদি আইএসএফ নিয়ে পড়াশোনা করে, 21শে জানুয়ারি যে দলটা ফর্ম হয়েছে, 9টা মোর্চা মিলে ফর্ম হয়েছে। সেই 9টা মোর্চার মধ্যে কোনো পীরজাদাদের মোর্চা নেই। সেই 9টা মোর্চার মধ্যে শ্রমিক খেটে খাওয়া মানুষের মোর্চা আছে, গরিব মানুষের মোর্চা আছে, এসসি এসটি ওবিসি শিডিউল কাস্ট সবার মোর্চা, তফসিলি জাতিদের মোর্চা আছে। তাহলে এটা কিসের ধর্মের কথা হচ্ছে? একটা মানুষ খালি টুপি পরে কথা বলে বলে 21শে জানুয়ারির পর আব্বাস সিদ্দিকীর মুখ থেকে একটা ইনশাল্লাহ বা একটা আদাব বা একটা সালাম আলাইকুম শোনা গেছে, যেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এসে জয় শ্রীরাম বলে চিৎকার করে? হ্যাঁ, আমরা চিৎকার করে বলবো আমরা ধর্মনিরপেক্ষ জোট। বারবার মিডিয়া আমাদের দাগানোর চেষ্টা করবে যে আমরা ধর্মের ধার ধারছি, আমরা তত চিৎকার করে বলবো হ্যাঁ আমরা ধর্মনিরপেক্ষ জোট, আমরা আইএসএফ এর সঙ্গে আছি। আইএসএফ সিপিএম হয়ে যায়নি, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। আইএসএফ একটা সেপারেট পার্টি, বামফ্রন্ট একটা সেপারেট যৌথ দল এবং কংগ্রেস একটি সেপারেট পার্টি। এরা কেউ সিপিএম হয়ে যায়নি। আইএসএফ এর জায়গাতেই আছে। কাল যদি আইএসএফ অন্য কোথাও চলে যায়, তোমরা আবার প্রশ্ন করবে এই আইএসএফ এর সঙ্গে জোট করলে আবার আইএসএফ চলে গেল অন্য কোথাও, যেতেই পারে, তাদের স্বতন্ত্রতা আছে। কিন্তু এইটা বুঝতে হবে, এই সংযুক্ত মোর্চা জোট, আপাতত যে জোটটা ফর্ম হয়েছে, এই জোটটা কমপ্লিটলি ধর্মনিরপেক্ষ জোট আর একদম তৃণমূল ও বিজেপি বিরোধী জোট। দাদা, আমার শেষ প্রশ্ন, ডিজিটাল দুনিয়ায় মাঠে নেমে প্রচার করছে হাল্লা গাড়ি, এটা কতটা এফেক্টিভ, কতটা তুমি সামনে থেকে দেখছো, কতটা এফেক্টিভ? অ্যাবসলিউটলি এফেক্টিভ। আমরা 2-3 দিন করার পর আগামী 27শে এপ্রিল অবধি আমাদের আর ডেট দেওয়ার মতন অবকাশ নেই আর কি। মানে 29শে এপ্রিল যে শেষ দফার ভোট, সেই অবধি আমাদের আর ডেট দেওয়ার অবকাশ নেই, এরকম একটা অবস্থা।